পর্দায় রয়েছে ২১ স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত টক শো ২১ রাত। দর্শক, আপনাদের পছন্দের কথা চিন্তা করে ২১ টেলিভিশন তাদের অনুষ্ঠান প্রচারের চেষ্টা করে। তাই নিয়মিত ২১ টেলিভিশন দেখুন। আপনি যা দেখতে চান তা সবই আছে ২১ অনুষ্ঠান মালায়। এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আজ আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সঙ্গীত পরিচালক এজেড তুষার। স্বাগত ২১ দুপুরে। জি ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এখন ব্যস্ততা কি নিয়ে? এপ্রিল উপলক্ষে একটা পয়লা বৈশাখ উপলক্ষে একটা অ্যালবাম বের করছি রবীন্দ্রসঙ্গীতের উপরে। আচ্ছা, নামটা একটু ডিফারেন্ট, রক উইথ রবীন্দ্রনাথ। যদিও রক না, এখানে রক অর্থ হচ্ছে উল্লাসের মতো রবীন্দ্রনাথের গানে। খুব শখ ছিল এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটা কাজ করার। আচ্ছা আচ্ছা, এই জাতীয় শিরোনাম রাখার পেছনে কারণটা কি, যে রক উইথ রবীন্দ্রনাথ? মানে রবীন্দ্রনাথ সঙ্গীতকে আসলে আমাদের দেশে যেভাবে চর্চা করা হয়, মানে একটা ট্রেডিশন আছে, কিন্তু আমি যেভাবে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যেভাবে মানে পড়াশোনা করছি, যেভাবে জেনেছি, তাতে আমার কাছে মনে হচ্ছে সেই আমলের রবীন্দ্রসঙ্গীত ছিল হচ্ছে আধুনিক গান। এই যুগে এসে এই যুগের আধুনিক ছেলে মেয়ে সেটাকে গ্রহণ করে না। অনেকেই বলে রবীন্দ্রসঙ্গীত শুনলে ঘুম আসে, কিন্তু এটা তো আসলে না ব্যাপারটা। সেই যুগের আধুনিক গান এই যুগে এসে আধুনিক গানের মতোই হবে, আর সেই লিরিক সেই টিউন আমাদের পক্ষে এখনো করা সম্ভব না। তো সেই জন্যই এই যুগের তরুণ সমাজের জন্য আসলে আমি এরকম একটা নাম দিয়ে এরকম কম্পোজিশনে একটা অ্যালবাম তৈরি করেছি আর কি। আচ্ছা, যেহেতু রবীন্দ্রসঙ্গীতে আমরা কথা বলছি, মূলত আপনি আধুনিক গানকে পরিচালনা করে থাকেন, তো সেই ক্ষেত্রে এখান থেকে একটু বেরিয়ে এসে রবীন্দ্রসঙ্গীতের গানের পরিচালনা করছেন, তো দুটার মধ্যে গুণগত বা পদ্ধতিগত পার্থক্য কি আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমাদের দেশে একটা ট্রেডিশন ছিল, সেটা হচ্ছে যে শুধু তবলা, সেতার, সারেঙ্গি, কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে একুস্টিক কিছু বাদ্যযন্ত্র আছে, এগুলোর উপরেই সবসময় রবীন্দ্রসঙ্গীত হয়। তো এটা হওয়া উচিত না, কারণ আধুনিক বাদ্যযন্ত্র এখানে আসবে। কারণ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন তাহলে তিনি এই যুগে তো আমাদের ফিল্মেই কাজ করতো, তার উপরে নিশ্চয়ই কেউ থাকতো না, এরকমই আশা করি। তো তিনি নিশ্চয়ই এগুলোকে অ্যাভয়েড করতেন না। তো ওগুলোকে আমি রবীন্দ্রসঙ্গীতে ঢুকানোর চেষ্টা করেছি। আর সবচেয়ে বেশি কাজ করতে গিয়ে যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে যে তালে। আধুনিক গান বেশিরভাগই হয় 4 বিটে ওয়েস্টার্ন সেকশনে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের তালে এত ভেরিয়েশন, তার নিজস্ব সৃষ্টিও কিছু তাল রয়েছে। তো সেগুলো নিয়ে কাজ করতে খুব কষ্ট হয়েছে। সব গান করতে পারিনি, অনেক গান করেছি অনেক বেশি, কিন্তু পরে দেখা গেছে যে সব গান শেষ করতে পারিনি। এক্সপেরিমেন্টাল যেহেতু, এমনও চিন্তা করেছে যে বিকৃত যেন না হয়, এমন কিছু করা যাবে না যাতে বিকৃত হয়ে যায়। তো আমাকে ওই হিসাব ঠিক রেখে তারপরে কাজ করতে হয়েছে। ভালো লেগেছে, বুঝেছি যে অনেক কঠিন। স্বরলিপি একদম ঠিক রেখেছি, কিছু কিছু ক্ষেত্রে একটুই এসছে, কিন্তু ওভারঅল স্বরলিপিটাই ঠিক রাখা হয়েছে। আর রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি বাইরে তো রবীন্দ্রসঙ্গীত হতে পারে না। আচ্ছা, তো এই যে আপনি যে কাজ করছেন, সঙ্গীত পরিচালনা করছেন, আপনি তো অ্যালবামেও কাজ করছেন এবং তার পাশাপাশি আপনি নাটকেও করছেন, তো এই দুটার মধ্যে পার্থক্য রয়েছে, বা ভবিষ্যতে কি চলচ্চিত্রে প্লেব্যাকে যে পরিচালনা করা হয় গানগুলো, সেখানে কি যাওয়ার ইচ্ছা আছে? আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি ফিল্মে কাজ করব, এবং আমার প্রথম যে অ্যালবামটা করেছিলাম সেখানে আমি লিখেই দিয়েছিলাম যে ফিল্মের গান যদি এরকম হয় তো কেমন হয়। ওই উদ্দেশ্যেই করা, মূল উদ্দেশ্য আমার ফিল্মেই যাওয়া। আর ভালো লাগছে আর কি কাজ করতে, প্রতিদিন শিখছি, এই তো। আচ্ছা আচ্ছা, এই যে পহেলা বৈশাখ উপলক্ষে আপনার যে অ্যালবাম বের হচ্ছে, এখানে তো আপনি নিজেও গান করেছেন, তো একজন সঙ্গীত পরিচালক হিসেবে গান পরিচালনা করা বা গান নিজে করা, এই দুটার মধ্যে পার্থক্য কি? কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? গান গাওয়াটা অনেক কঠিন, সেজন্য আগে গান শিখেছি। আমি ক্লাসিক্যালের উপরে পড়াশোনা করেছি, পরে এসেছি কম্পোজিশনে। আচ্ছা, পরে বুঝলাম কম্পোজিশন আরো কঠিন। কারণ হচ্ছে আপনি কণ্ঠ দিয়ে হয়তো গান গাইতে পারবেন, কিন্তু অনেকগুলো বাদ্যযন্ত্রকে একসাথে রেখে জাম্বেল না করে, নয়েজি না করে আপনি কিভাবে মানুষের সামনে পরিবেশন করবেন, এটা আরো কঠিন। তো আপনার অ্যালবাম থেকে আপনি যেখানে গান গেয়েছেন, একটু গান শুনতে পারবো দর্শকের উদ্দেশ্যে? অল্প একটু শোনাচ্ছি। এটা আমার একটা সলো গান, 13টি গান আছে, 3টা হচ্ছে আপনার ডুয়েট আর 10টা সলো। আমি আমার একটা সলো গাইছি। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এই তো, এটা ছিল অনেক সুন্দর, চমৎকার। আচ্ছা, আপনি তো পড়াশোনা করেছেন ভারতীয় সঙ্গীতে থেকে, তো রবীন্দ্রসঙ্গীতে যাওয়ার পেছনে কারণটা কি? মানে আধুনিক থেকে রবীন্দ্রসঙ্গীতে, এটা কি আপনার আগে থেকে একটা চিন্তা ভাবনা ছিল, একটা ইচ্ছা ছিল যে রবীন্দ্রসঙ্গীতের উপর কাজ করবেন? রবীন্দ্রসঙ্গীত
শিখতে গিয়েছিলাম আসলে গান। তো শিখতে গিয়ে তখন বুঝলাম যে গ্রামার জানা দরকার, সেই জন্য শিখেছি ক্লাসিক্যাল। উদ্দেশ্য ছিল আসলে কোনো গানে কোনো পার্থক্য থাকবে না, সব গান গাইবো। আচ্ছা, তো রবীন্দ্রসঙ্গীতে ঢুকলাম, যেহেতু আমার কোর্স ছিল রবীন্দ্রসঙ্গীত ছিল তার মধ্যে সাবজেক্টে। তো এর পেছনে একজন অবদান আছে, লিলি ইসলাম আমার শিক্ষিকা। ওনার অসম্ভব স্নেহে আমি আসলে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকৃষ্ট হই। আর এমনই আকৃষ্ট হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমার সবচেয়ে প্রিয় কবি হচ্ছে রবীন্দ্রনাথ। তার লেখা পড়লে আমি মুগ্ধ হয়ে যাই। আর তখন থেকে চিন্তা করি যে এই গানগুলো কেন ফিল্মে আসে না, এই গানগুলো কেন মানুষ করে না, এই যুগের ছেলে মেয়ে কেন করে না। কারণ ওই মানে লিরিক তো এখন পাই না, আমি পাইনি আর কি। আচ্ছা, তো খুব ইচ্ছা ছিল যে এই জায়গাটা একটা কাজ করব, এবং ধীরে সুস্থে চেষ্টা করেছি জানার আগে, বোঝার আগে। না বুঝে কাজ করতে গেলে অনেক ভুল হবে, আচ্ছা। সেই জন্য আগে বোঝার চেষ্টা করেছি গানগুলো কি বলে, গানগুলোর অর্থগুলো কি। তারপরে গিয়ে অনেক দিন পর আসলে এসে তারপর রবীন্দ্রসঙ্গীতে একটা কাজ করলাম। আচ্ছা, অ্যাজ এ পরিচালক এবং নিজেও গান গান, তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যাদের যেসব শিল্পীদের নিয়ে আপনি গান করেন বা নিজে গান গান, সেই ক্ষেত্রে কি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কতটুকু জরুরি আপনি মনে করেন? খোদা প্রত্যেক মানুষকে একটা মানে যোগ্যতা দিয়ে দেয়, গুণ দিয়ে দেয়। তো সেটাকে আপনি সাথে সাথে করতে পারেন, মানে আপনি ঢেলে মানুষকে শোনাতে পারেন, কিন্তু সেটা বেশি দিন থাকবে না, কারণ ওটার পরিমাণে কম থাকে। তো আপনি যদি সেটাকে মডিফাই না করেন, চর্চা না করেন, তাহলে ওটা বাড়বে না, একটা সময় কিন্তু শেষ হয়ে যাবে, যা দিয়েছে তাই। তো আপনি যদি চর্চা না করেন, ওই জিনিসটা আসলে আপনি বেশি দিন দিতে পারবেন না। মানে হিট হবেন কিন্তু কোয়ালিটি হতে পারবেন না, এরকম একটা পর্যায়ে। আচ্ছা, আপনার ফার্স্ট রিলিজ একটা অ্যালবাম বের হয়েছিল, মিক্সড অ্যালবাম, হ্যাঁ হ্যাঁ, সেটা সম্বন্ধে একটু আমাদেরকে বলুন। ফার্স্ট ড্রাফট ছিল পুরোই আমার মৌলিক একটা অ্যালবাম। সেখানে কারা কারা গান গেয়েছে? ওখানে বাঁধন ছিল, আমার খুব প্রিয় একজন আর্টিস্ট আছে তনিমা, খুব ভালো গায়, সে ছিল। আর পুরো অ্যালবামটা বেসিক্যালি আমার সলো ছিল, 3টা গানের মতো ডুয়েট ছিল। তো ওখানে আমার কথা, আমার সুরই ছিল, কম্পোজিশন এভরিথিং আমার ছিল। ওটা একদমই আধুনিক গান। আচ্ছা, ওখান থেকে একটু গান শুনবো, আধুনিক গান একটা। আচ্ছা। আমি যারে ভালোবাসি সে এমন, যারে ছোঁয়া যায়, বোঝা যায়, সব কিছু বলা যায়। ছোঁয়া যায়, বোঝা যায়, সব কিছু বলা যায়, যার কাছে দেয়া যায় মন। আমি যারে ভালোবাসি সে এমন, ধারে দে নানে রে জারে নে রে জারে নে রে জা দানে সা দানে সা তারা দুম দে রে সা দে রে সা দে রে দে নানে রে সা দুমরা দুমরা তারা দুম। এই ছিল। চমৎকার। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে আপনার অনেকের দেখা যায় যে সঙ্গীতের ক্ষেত্রে পারিবারিক একটা শিক্ষা থাকে, তো আপনার অনুপ্রেরণা কে ছিল সঙ্গীতে আসার পেছনে বা পরিচালনায় যাওয়ার পেছনে? আমি প্রথমে আমার খুব ইচ্ছা ছিল। কাউকে দেখে কি মানে ইন্সপায়ার্ড হয়েছেন? না, ওভাবে না, আমার সবসময় আইডল ছিল এ আর রহমান। আচ্ছা আচ্ছা, আমি ইন্ডিয়ান ক্লাসিকটা খুব বেশি, হ্যাঁ, আমি ফলো করি, নিজের অজান্তেই হয়তো ফলো করি। আর আমার বড় ভাই, যিনি আমাকে সবচেয়ে বেশি, কারণ আমি মিউজিকে যখন পড়তে এসেছি, এটার তো এখনো আমাদের দেশে ওরকম মার্কেট নাই, ভ্যালু নাই। সো আমার মাই বলতো যে মিউজিক আমার পড়তে হয় নাকি। আচ্ছা, তো আমার ভাই বলতো যে না, ও পড়বে, আমি ওর পুরো সমর্থন করি। শুধু সে আমার কাছ থেকে একটা কথা নিয়েছিল যে আমি তোমার পেছনে সারা জীবন থাকবো, তোমার এই পথে যা যেভাবেই হেল্প করতে হয়, তুমি শুধু আমাকে একটা কথা দিবে, সেটা হচ্ছে যে তুমি এই লাইনে 1 নম্বর হয়ে দেখাবে। আচ্ছা, তো সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? একদম রুট লেভেলে মিউজিকটাকে ঢুকিয়ে দেয়। আচ্ছা, এই যে রুট লেভেলে যে বললেন আপনি একটা অনুষ্ঠান করেছেন 3 চাকার তারকা, যেখান থেকে রুট লেভেলের মানে সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছেন, তাদেরকে গাইড করেছেন, পরিচালনা দিয়েছেন। এটার প্রসঙ্গে একটু ছোট্ট করে বলবেন, সময় আমাদের এটা একদমই মানে শখের বশে করা হয়েছে। যে শ্রমজীবী রিকশাওয়ালারা ওরা গান গায়, তো ওদের গান আমরা শুনি, কিন্তু অনেক সময় ভালো লাগে, যে গান যে পথে ভালো লাগে, তো পথে গান শুনতে ভালো লাগে। তো এরকম একটা সময় ওই চিন্তা থেকে আমরা চিন্তা করেছি যে একদম রুট লেভেলে গান শুনি না, ওদের নিয়ে একটা প্রোগ্রাম করা যেতে পারে। যদি এটা খুব মানে রিস্কি প্রজেক্ট ছিল, হয় হিট হবে নয় ফ্লপ করবে, কারণ এদের গান হয় মানুষ শুনবে নয় শুনবে না। আলটিমেটলি আমরা জিতে গেছি, এবং আমরা দিনের পর দিন নিজের পকেটের পয়সা খরচ করে পোস্টার লাগিয়েছি রিকশার পেছনে পেছনে। রিকশাওয়ালারা আমাদের এখানে যোগাযোগ করেছে বিভিন্ন দোকানে, খুব কষ্ট হয়েছে, সারা রাত জেগে জেগে পোস্টার লাগাতে হয়েছে। সদরঘাটের মোড়েও ছিলাম রাতে 3টার সময়। তো একটা সময় গিয়ে দেখেছি যে প্রোগ্রামটা 60 লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে।
আচ্ছা। এবং এখন তো একটা ট্রেডিশন শুরু হয়েছে, এখন মানুষ করছে, শ্রমজীবীদের গান শুনছে। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং 21-এর দুপুরকে সময় দেবার জন্য। আপনাকে 21-এর অনেক দুপুরের ধন্যবাদ। পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। দর্শক, 21-এর দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 21-এ দুপুর, 21-এ টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেইল করতে পারেন। ফোন 812653 থেকে 8 পর্যন্ত, ফ্যাক্স 8802812170, ইমেইল dupur@21e-tv.com। 21-এর দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। এর পরপরই দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে অনুষ্ঠান 21-এ বিজনেসের পরবর্তী অংশ। সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর। অনেক